অসহায় মানুষ যদি বাংলায় দরজা খটখটানি করে আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেব। এই সব ছিল তাদের ওই পরিকল্পনার অংশ। বাংলাদেশের স্বাধীনতাটাকে অস্বীকার করে ভারতের সাথে যুক্ত করে তার অধীনতায় নিয়ে আসা। এই জন্য এখনই আমাদের দাঁড়াতে হবে যুদ্ধের চেতনায়, মুক্তিযুদ্ধের চেতনায়, রাষ্ট্র রক্ষার চেতনায়। এটি আমাদের প্রধান দায়িত্ব। বাংলাদেশে নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়েছে এবং আমরা বলছি যে একটি স্বাধীন বাংলাদেশ, যেটি দ্বিতীয়বারের মতো স্বাধীনতায় পেয়েছে। এই নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠন এবং বাংলাদেশের নতুন যাত্রা সম্পর্কে আপনার উপলব্ধি। যাদেরকে তত্ত্বাবধায়ক রূপে এখানে আনা হয়েছে, আমি দেখছি বিভিন্ন দিকে অভিনন্দনের বাতাস। রাষ্ট্র জন্ম দেওয়ার পরেও দেখছি অভিনন্দন অভিনন্দন। এতে অভিনন্দনের ব্যাপার না, এটা দায়িত্ব। কেন এই পরিস্থিতি তৈরি হয়েছিল, এর পিছনে কোন কোন বিষয়গুলো দায়ী, সেগুলোকে চিহ্নিত করে এটা সমাধানের পথ বের করতে হবে। এই দায়িত্বটা থাকা, অর্থাৎ এটা তারা উপদেষ্টা হওয়াটা বড় কথা না। ওনাদের জন্য সম্মানজনক, আমরা সম্মান করছি, কিন্তু মূলত হচ্ছে দায়িত্ব রাষ্ট্রটাকে পুনর্গঠন করা দায়িত্ব। পুনর্গঠন করতে গেলে যে কোনো একটা পুনর্গঠন করলে হবে না। এই রাষ্ট্রকে সমৃদ্ধ প্রথম বিশ্বের সাথে অ্যাডজাস্ট করে এটাকে অগ্রসর করে নিতে হবে। দিনে দিনে আমাদেরকে দারিদ্রতা নেওয়া হয়েছে, আমরা এখন ফিরে দাঁড়াচ্ছি। এই মাত্র শুরু হলো, আগামীতে আরো বড় বড় ঘটনা আসবে, যখন আমরা আরো বেশি আমাদের সন্তানদের দেখব যে তারা আরো বেশি লাফিয়ে লাফিয়ে উঠছে এবং সমৃদ্ধির এই পতাকা সারা পৃথিবীময় তারা ছড়াবে। প্রফেসর ইউনূস সারা পৃথিবীতে অনেক জায়গাতে অনেক বড় বড় চুক্তি এবং এরকম রিফর্মসের পেছনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং পরীক্ষায় দেখা যায়, হিসেবে দেখা যায়, সেই সব দেশগুলোকে তিনি গোছাতে পেরেছেন এবং বিস্ময়করভাবে সারা পৃথিবীতে এসব ব্যাপারে তিনি সুনাম অর্জন করেছেন। এই ক্ষেত্রে বাংলাদেশ কি তার কাছে খুব ক্রিটিক্যাল হবে? ডক্টর মোহাম্মদ ইউনূস পৃথিবীর অনেক রাষ্ট্র পরিচালনার সাথে পরিচিত হয়েছেন এবং তাকে বিশেষ করে অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় তার গুরুত্বপূর্ণ ভূমিকা অন্যান্য রাষ্ট্র কাজে লাগিয়েছেন। কিন্তু বাংলাদেশের অর্থনৈতিক সমস্যা যতটুকু, যেহেতু এটা কৃত্রিম, এটা সমাধান করা তার জন্য খুব ইজি। আর তাছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র সারা পৃথিবীর অর্থের যারা রাজা, তারা আমাদের পাশে দাঁড়িয়েছে, সুতরাং এটা একদম ইজি, এটা উনি করতে পারবেন। এখানে সমস্যাটা মূলত আমার নিরাপত্তা এবং যে প্রশাসনিক যে রিফর্ম, এটা এখানে স্থিতিশীলতা আনতে হবে আভ্যন্তরীণ পর্যায়ে। বাংলাদেশ একটি মুক্তিযুদ্ধের অর্জিত ফসল, বাংলাদেশ এটাকে ওই মুক্তিযুদ্ধের স্পিরিট, যেটা যে সব জনগণের জন্য রাষ্ট্র এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র, এটা যেতে যে কাজটি, এটাই হচ্ছে তাদের জন্য চ্যালেঞ্জ। সেই জন্য তার সরকারে এভাবে গুরুত্বপূর্ণ খুব ডিটারমাইন্ড এই উপদেশটা লাগবে। ঠিক এরকম অবস্থার ভেতর দিয়ে কিছু রাজনৈতিক দল খুব দ্রুত নির্বাচনে গিয়ে তারা দাবি করছেন যে তথাকথিত গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা সম্ভব হবে এবং তারা সেই পরিবেশ ফিরিয়ে আনতে চাচ্ছেন। এই ব্যাপারে আপনার কি মনে হয়? গণতান্ত্রিক চিন্তা তারা করছেন, এটি ভালো, কিন্তু আমার দীর্ঘ অভিজ্ঞতায় আমি যা জানি এবং বুঝি, গণতন্ত্র নিজেরাও তারা চর্চা করেন না। আর তাদের রাজনৈতিক সংগঠন পরিচালনাটাও অপরাধ প্রবণতার মধ্যে দিয়ে বেড়ে ওঠা। কোন রাজনৈতিক দল তাদের আর্থিক হিসাব দেয় না রাষ্ট্রকে। এই যে ব্যবস্থা, এটা রাষ্ট্র বাংলাদেশ স্বাধীন হওয়ার সময় থেকেই এটা চলে এসছে, কারণ সব সময় এই করাপ্ট লিডারশিপ বাংলাদেশ চালিয়ে। বিগত সরকার আমলে পুরো সময় জুড়েই বলা হয়েছে আমরা মুক্তিযুদ্ধের বাংলাদেশ বিনির্মাণ করছি। প্রকৃত অর্থে বীর মুক্তিযোদ্ধারা যারা, তারা এই সারাটি সময় জুড়েই বলেছেন আসলে মুক্তিযুদ্ধের বাংলাদেশ আসেনি। মুক্তিযুদ্ধের বাংলাদেশের যে স্বপ্ন রচিত হয়েছিল, আপনি একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে মুক্তিযুদ্ধের বাংলাদেশ বিনির্মাণের
প্রচেষ্টা কি এখন থেকে শুরু করা দরকার? 72 সন থেকে শুরু করতে পারলে আজকে এই প্রশ্নটি আর থাকতো না। কিন্তু যেহেতু মুক্তিযুদ্ধে অংশ নেননি, মুক্তিযুদ্ধ দেখেননি, এমন ছিল তখনকার রাজনৈতিক নেতা। শেখ মুজিবুর রহমান, তিনি এসে সবচেয়ে জনপ্রিয় নেতা ছিলেন। তিনি এসে দায়িত্ব নিলেন এবং তিনি মুক্তিযুদ্ধের দিকে তাকাননি। মুক্তিযুদ্ধে কে হয়েছিল সেক্টর কমান্ডার জিজ্ঞাসা করেননি। এই ব্যাপারে তিনি থোড়াই কেয়ার করেছেন। এর পরবর্তীতে তখন থেকে যে ভুল রাজনৈতিক ব্যবস্থা তিনি ইন্ট্রোডিউস করেছেন, তিনি খুব চেষ্টা করছিলেন তার বক্তৃতায় যা বলেন ওটার সাথে খাপ খাইয়ে রাষ্ট্রচালনা। কিন্তু রাষ্ট্রচালনা যেহেতু তার জানা ছিল না এবং তিনি যা বলছেন এটার সাথে মাঝখানের পরিবর্তনটাও তিনি বুঝতে পারেননি, এই পরিবর্তনের সাথে সংযোগ করতে পারেননি তার চিন্তা, তার বক্তৃতার এবং তার বিশ্বাসের। যার ফলে এই অসঙ্গতি দিয়েই যে রাষ্ট্র পরিচালনা এবং রাষ্ট্র ব্যবস্থা শুরু, ওটা আস্তে আস্তে আজকের বর্তমানে এসে আমাদের রাষ্ট্রের শুধু নাম আছে। এবং আজকে যখন আমি দেখি, আমি জেনেছি আমাদের এই রাষ্ট্রের যে স্বাধীনতা হরণের যে প্রক্রিয়া অনেক আগে থেকে চালু হয়েছে। কলকাতাকে রাজধানী করে আশপাশের কলকাতা, এই বাংলাদেশের সীমান্তের আশপাশের আরো কয়েকটি প্রদেশকে নিয়ে বাংলাদেশ সহ আরেকটি নতুন রাষ্ট্র বানানোর যে পরিকল্পনা, ওখানে কলকাতাকে রাজধানী করে করার ছক নিয়ে এগোচ্ছিল। যার ফলে মমতা ব্যানার্জি ইতিমধ্যে জয় বাংলা স্লোগান দেওয়া শুরু করেছে। তাদের ওখানকার সিনেমার জগতে, এই সঙ্গীতের জগতে বাংলাদেশের শিল্পীদের নিয়ে সেখানে ভাওয়া পল্লীগীতে গান গাইয়ে দেখানো হচ্ছিল কত দরদ। মমতাজি কয়েকদিন আগেও স্লোগান দিলেন, এই ছাত্রদের যারা ওখানে আন্দোলন করছে এবং নিগৃহীত হচ্ছে, তারা আমার কাছে আসলে আমি তাদের আশ্রয় দেব। অসহায় মানুষ যদি বাংলায় দরজা খটখটানি করে, আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেব। এই সব ছিল তাদের ওই পরিকল্পনার অংশ। বাংলাদেশের স্বাধীনতাটাকে অস্বীকার করে ভারতের সাথে যুক্ত করে তার অধীনতায় নিয়ে আসা। এই জন্য এখনই আমাদের দাঁড়াতে হবে যুদ্ধের চেতনায়, মুক্তিযুদ্ধের চেতনায়, রাষ্ট্র রক্ষার চেতনায়। এটি আমাদের প্রধান দায়িত্ব। কিছুদিন আগে বাংলাদেশ 1-2 দিনের জন্য সম্পূর্ণ অভিভাবকবিহীন, সরকারবিহীন, প্রশাসনবিহীন একটি দেশে পরিণত হয়। অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের এমন অবস্থাটি খুব সমীচীন। এরকম অবস্থায় বাংলাদেশে একটি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নিয়েছে বলে আমরা মনে করছি। এরকম সময় রাজনৈতিক দলগুলোর কি ভূমিকা থাকা উচিত? রাষ্ট্র বাংলাদেশের সব মানুষের, আর সুসংগঠিত কোন সমাজ শক্তি যদি মনে করে আমার কথা মতোই রাষ্ট্র চলবে, আমার স্বার্থ অনুযায়ী রাষ্ট্র চলবে, এটি ঠিক নয়। এটা পারে না। যদি পারত, এই একটা পরিবারই যেভাবে এতদিন জোর করে চালিয়ে এসছে, এটা তারপরও তার একটা শেষ আছে। সবকিছুরই শেষ থাকে, কিন্তু যে শেষ, যে পরিণতি দুঃখজনক, বেদনাদায়ক বা ওই শেষটা পালিয়ে গিয়ে করতে হয়, এমন যেন না হয়। রাজনীতিবিদ বা রাজনৈতিক দলনেতাদের এটি খেয়াল রাখা উচিত যে তারা যা চাচ্ছেন এটা এখন রাষ্ট্র গুছানো হয়নি। মানুষ ভয়ানক ভয়ানক অপরাধ করেছে রাষ্ট্রের উপর থেকে, এটার জন্য কোনো বিচার ব্যবস্থাও হয়নি। এখন বাকিরা যারা চাচ্ছেন দ্রুত গতিতে আসবার জন্য, মানুষ মনে যদি করে এরা লোভে এতদিন যেহেতু এটা ভোগ করতে পারে নাই, সেই কারণে তাড়াহুড়া করছে, তাহলে কিন্তু ওদের জনপ্রিয়তা বা ওদের অস্তিত্বের ব্যাপারে প্রশ্ন এসে যায়। মানুষের কাছে এভাবে প্রশ্নবিদ্ধ হওয়ার ব্যাপারে ওদের আরো বেশি সতর্ক হওয়া উচিত। এই 16 বছরে আমরা মনে করছি গণমাধ্যমটা স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারে, এবং আমরা দেখেছি যে গণমাধ্যমগুলো দায়িত্ব পালন করেছে কোনো মালিকের অধীনে। মালিক তাদের ছিল প্রভু, আর গণমাধ্যমের সাংবাদিকরা ঠিক এই প্রভুর অধীনে, অর্থাৎ তাদের কর্পোরেট পুঁজিকে ডেভেলপ করার জন্য যেভাবে দায়িত্ব পালন করার কথা, যেই নির্দেশ অনুসরণ করার কথা, সেভাবে করেছে। এবং রাষ্ট্র গণমাধ্যমের যে প্রভাব, গণমাধ্যমের যে চাপ, সেই সম্পূর্ণ চাপ মুক্ত ছিল, যে কারণে রাষ্ট্রের সঙ্গে যুক্ত যেসব মন্ত্রী সরকারের, তারাও স্বাধীনভাবে যা ইচ্ছা তাই করেছে, সেগুলো গণমাধ্যমে কোনোভাবে ফুটে ওঠেনি। আজকের এরকম সময় গণমাধ্যমের ভূমিকা কেমন হওয়া দরকার আপনি মনে করছেন? বাংলাদেশে কোনো গণমাধ্যমের অস্তিত্ব নেই। এগুলো প্রচার যন্ত্র,
এবং এই প্রচার ব্যবসা। এর মধ্যে যে সমস্ত সাংবাদিক যুক্ত আগে থেকে হয়ে এসছেন তাদেরকে আর সাংবাদিক থাকতে দেওয়া হয়নি, এদেরকে যন্ত্রে রূপান্তর করা হয়েছিল। রাষ্ট্রীয় যে শোষণ, এই শোষণের এদেরকে কর্মী বানানো হয়েছিল। সেভাবেই তারা এতদিন চলে এসছে, কারণ এরা সবাই মালিকের অধীন। পাশাপাশি রাষ্ট্রের যে তথ্যমন্ত্রী বা মন্ত্রণালয়, এটার সাথে যুক্ত করে রাষ্ট্রের যে গোয়েন্দা সংস্থা, তাদের অধীনে পিষ্ট হতে হতে এই মিডিয়াগুলো আর গণমাধ্যম ক্যারেক্টার রাখতে পারেনি। আর সাংবাদিক যারা, তারা হয়তো বা দেশ থেকে পালিয়ে বেরোতে হয়েছে, চলে এসছে দেশ ত্যাগ করে, অথবা ওখানে ওরা আয়নাঘরে ছিল, অথবা ওদেরকে হত্যা করা হয়েছে। বাকি যে কয়জন আছে ওরা ওই সাংবাদিকও নয়, পরিপূর্ণ চোরও নয়, এটার মাঝখানে একটি হিজড়া অবস্থায় ওরা ওখানে দিন পাত করছে। এদেরকে এখন মুক্তি জীবন দেওয়ার পর এই জীবনে তারা আবার সাংবাদিকতা শুরু করবে, তখন বোঝা যাবে এই প্রতিষ্ঠানগুলো আবার গণমাধ্যমের রূপ নেয় কি না নেয়। তবে নতুন করে এই যে ঘটনা ঘটে গেছে তার মধ্যে, এই চেতনায় নতুন করে আমি মনে করি এই সাংবাদিকতা বেরিয়ে আসবে, গণমাধ্যম বেরিয়ে আসবে।